ফ্যামিলির বড় মেয়ে হিসেবে মাঝে মাঝে আমি ভাবি যে না জানি আমার মা কি খাচ্ছে, বাবা কি খাচ্ছে, বোন কি খাচ্ছে। ওয়াশরুমে বসে আমার ফিল হয়েছিল যে আমি এটা ডিজার্ভ করি না। নিজেকে দাঁড় করানোর জন্য জীবনে সব কিছু করেছি এবং সৎ পথে করেছি। যেটা সমালোচনা করে না যে ওর তো এই স্টুডেন্ট, ওর তো এই টাকা, ওর তো এই টাকা। ভাই, আমি যা খেটেছি না জীবনে নিজেকে দাঁড় করানোর জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পিতা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এক জায়গায় যাব, রেডি হচ্ছি আমার লাইফের কিছু কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করার, যেগুলো আমি এর আগে কখনোই করিনি, বা যারা অনেক আগে থেকে আমার সাথে এই জার্নিতে আছো তারা হয়তো জানো। বাই দ্য ওয়ে, আগে বলে দিই, যেই যে সুন্দর শাড়িটা আমি পরে আছি, অনেকেই এরপর জিজ্ঞাসা করবে দিদি কোথা থেকে নিয়েছো। প্রথমত এটা হচ্ছে সামার কালেকশনের শাড়ি না, স্বর্গ, মানে এত সফট প্লাস পিওর কটন। তো এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে বড়বাজারে সেই শপ থেকে, সেই 200 টাকার শাড়ি। তো আমি ডিসক্রিপশানে ওদের নাম্বার দিয়ে দেবো। শুরুতে তোমাদের মনে হতে পারে খুব রোগা লাগছে বা কিছু, কিন্তু একটু পর আমি সুন্দরভাবে সেজে নায়িকা হয়ে যাব। তো আমার এই যে জার্নিটা, ইনকাম করা শুরু করেছিলাম 2015-তে। সব থেকে বেস্ট ওয়েতে যদি বলি, তাহলে আমার ইনকাম করছি আমি 10 বছর। আমার ফার্স্ট ইনকাম হচ্ছে 70 টাকা, কারণ আমি সবার প্রথম একটা বাচ্চাকে ক্লাস করাতাম, যাকে আমি 70 টাকাতে ক্লাস করাতাম। তারপর ধীরে ধীরে তো ওটা ঠিক হয়েছে, বেড়েছে আরও। তারপর আমি একটা স্কুলে জব করেছিলাম, যেখানে আমার নিজেরই আচ্ছা, সো সরি, এটা একটু বলে দিই, একটু চিৎকারের সাউন্ড আসতে পারে, কারণ আজকে আমি যেই সময় বসে শ্যুট করছি ভিডিওটা, আজকে হচ্ছে হোলি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ির একজন বড় মেয়ে হিসেবে আমার মনে হয় যে আমার বাবার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমি এই যে সংসারের জন্য করে যাচ্ছি, এটা আমার কাছে অনেক প্রাউড ফিল করার ব্যাপার। হ্যাঁ, যারা এনজয় করছে তারা তো ঠিক আছে, ম্যাচিওর হওয়াটা খুব সবসময় খুব একটা ভালো জিনিস নয়। তো যাই হোক, এটা হচ্ছে আমার ব্যাগ মেকআপের। আর আগে আমি সব একসাথে ওলঢাল করে রাখতাম, সমস্তটা অগোছালো করে রাখতাম। এখন আমি এটা সেট করে রাখছি। এটা আমার ব্রাশের ব্যাগ। আর আমি জানি না এটার মধ্যে এতগুলো এই যে ওষুধ, কারণ আমরা রিসেন্ট গেছিলাম বোলপুরে, তার আগে ঘুরতে। তো এটা আমার এখানেই রাখা ছিল যদি লাগে। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুল থেকেই আমাকে ডান্স টিচার হিসেবে ওনারা ইনক্লুড করেছিলেন, এবং সেইখানে আমি টানা 3 মাস পরিশ্রম করে প্রতিদিন সকালবেলায় ভোরবেলায় উঠে ওখানে আমি যেতাম, রিহার্সাল করাতাম, এবং এর মাঝে আমি আমার কলেজের পড়াশোনাও চালিয়েছি, টিউশন চালিয়েছি, সমস্তটাই আমি করেছি। তো তখন আমি ওটাতে পেয়েছিলাম 3,000 টাকা। কিন্তু ওই 3,000 টাকাটা আমার কাছে এত বড় একটা সম্পদ ছিল, মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের সবার কাছেই যতই আমরা টাকা ইনকাম করি না কেন, আমাদের ফার্স্ট ইনকামটা একদম মানে অন্যরকম হিট করে না আমাদের ওপর। তোমাদের ফার্স্ট ইনকাম কত ছিল তোমরা জানিও। আমার 70 টাকা দিয়ে স্টার্ট হয়েছিল। তার ওই যে স্কুলেতে আমি যখন শিখিয়েছিলাম, এবং এটা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল, কারণ যে স্কুলে আমি নিজে পড়াশোনা করেছি, সেই স্কুলে সেই টিচারদের সাথে আমি খুব ছোট ছিলাম তখন, যেখানে আমি পড়াশোনা করেছি সেখানেই বড় হয়ে তাদেরই পাশে সিটে বসে মানে টিচার হিসেবে কাজ করা, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। আমি যখন ওই স্কুলে মানে ফার্স্ট অ্যানুয়াল শো করালাম, সবার এতটাই ভালো লেগেছিল, ওখান থেকে আমার অনেক স্টুডেন্ট এসেছিল, অনেক অনেক স্টুডেন্ট। এবং তারপর আমি 100 টাকাতে ওখানে তখন ক্লাস করানো শুরু করি। কিন্তু ধীরে 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 সমস্তটা চেঞ্জ হতে থাকে। আমি যেটুকুই মানে আমার যেটুকুই স্টুডেন্ট ছিল, আমি কখনো সেইভাবে এনহ্যান্স করতে পারিনি। তো সেই কারণে কখনো, আমি যেখানে থাকি বর্ধমানে, আমি ভীষণভাবে সত্যি কথা বলতে পছন্দ করি, এবং ওখানে কখনো মানে সেই টিচারদের কাছ থেকে, আমি যার কাছে শিখতাম তিনি তো অবশ্যই আলাদা মানুষ। বাকি কিছু টিচার ছিল যারা মানে আমাকে টিচার হিসেবে গণ্যই করতো না, বাট হ্যাঁ, প্রথম থেকেই আমি ওখানে কাইন্ড অফ ফেমাস ছিলাম আমাদের বর্ধমানে, কারণ আমি সমস্ত জায়গায় কম্পিটিশানে যেতাম। বর্ধমান উৎসব, আমাদের ওখানে যা যা হয়, কাঞ্চন উৎসব, ভারত সংস্কৃতি, এবং থ্যাঙ্কফুলি আমি সব জায়গাতেই হচ্ছে আমি ফার্স্ট হতাম। আর থার্ড ইয়ারে আমার পরিস্থিতি এতটাই, বাড়ির পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তারপর আমার ইনকামটা একটা বাধ্যবাধকতায় চলে আসে, এবং দেন আমি ফিল করি যে হ্যাঁ, আমি আমার ফ্যামিলির বড় মেয়ে। তো এখন টাইম চলে এসেছে যে এবার আমাকে দায়িত্বটা কাঁধে নিতে হবে। সেখান থেকে স্টার্ট হলো, অ্যান্ড এখনো চলে যাচ্ছে। ওয়েট, আমি জাস্ট এই জন্যই না শেয়ার করতে চাই না, কারণ স্ট্রাগল লাইফটা আমাদের কাছে সবার কাছে এতটা কষ্টকর হয় না, যে মানে যদিও এনজয় করি আমরা, একটা সময়ের পর মনে হয় যে ওই সময়টা যদি না থাকতো আমরা হয়তো আজকে এতটা স্ট্রং হতে পারতাম না। কিন্তু তাও তাও মনে হয় যে একটু তো দেরি করে শুরু হতে পারতো এই ফেজটা।
মিডল থেকে আমার মনে হলো যে এবার আমার একটা জব দরকার, যেটা না হলেই নয়, সেটা যেটুকুই হোক না কেন আমি করে নেব। তো মোটামুটি আমি তোমাদের ডিস্টেন্স বলছি, যদি আমাকে 8টার ক্লাস জয়েন করতে হতো দেন আমি বেরোতাম 5:30। তারপর থার্ড ইয়ারের পড়ার যে মানে যেখানে আমি টিউশন পড়তাম সেখানে আমার আর যাওয়া পসিবল হলো না, কারণ ক্লাস করিয়ে আমি কিডজিতে তারপর জব করতাম। কালীবাজার কিডজি, যারা চেনো তারা হয়তো জানো। তো কিডজিতে আমি একজন ডান্স টিচার হিসেবেই জয়েন করি, এবং ওখানে আমাকে জাস্ট 3,000 টাকা মাইনে দিত। আর আমার ক্লাস থাকতো সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর তখন এতটা পরিস্থিতিও ছিল না, মানে 3,000 টাকার মধ্যে মনে হয় 1200-1500 টাকা খালি যাতায়াতেই চলে যেত। তারপর যেটুকু টাকা থাকতো সেখান থেকে ড্রেস ম্যানেজ করা, ক্লাস ম্যানেজ করা, মানে সমস্ত কিছুই খুব প্রবলেমেটিক ছিল। আমার মনে হলো যে না, এবার আমার রবীন্দ্রভারতী যাওয়া দরকার। কারণ আমাদের ফ্যামিলি থেকে আমি প্রথমেই গ্র্যাজুয়েশন থেকেই কান্নাকাটি করেছিলাম, কিন্তু আমাকে আসতে দেয়নি। যে অ্যাকচুয়ালি সবাই বলতো তুই খুব বোকা, এত সাদাসিধে, কে বোকা বানিয়ে দেবে, কোনো যাওয়ার দরকার নেই। তো সেই জন্য বাড়ি থেকে ছাড়িনি। তো বলেছিলেন যে না, আর একটু ম্যাচিওর হ তারপর যাবি, কিন্তু পরিস্থিতি তারপরে আমাকে এতটা ম্যাচিওর করে দিয়েছে। আমার এখনো মনে আছে, আমাদের উঠোনে বসে আমি দেখছি সন্ধ্যে 6টা বেজে গেছে, রেজাল্ট আসছে না, জাস্ট 6টা 15 রেজাল্ট এলো, আমি দেখলাম। দেখার পর আমি মানে মাকে বলার আগে আমি ওখানে বসে কিছুক্ষণ কেঁদেছিলাম। মানে আমার কাছে এটা এতটা ইম্পর্টেন্ট ছিল। তো অনেকে আমাকে পরবর্তীতে ওইখান থেকে যারা যারা আমাকে নিয়ে অনেক কিছু বদনাম রটিয়েছে, আমার জাস্ট এটা ভেবেই খারাপ লাগে যে যেটাকে আমি মন্দিরের মতো ভালোবেসেছি বা বাসি, সেটাকে নিয়ে মানুষ আমার সাথে কিভাবে এটা এত কিছু বদনাম দিতে পারে। এবং আমি রেগুলার ক্লাস করতাম, কারণ আমার কাছে কোনো অপশন ছিল না। আমার ফ্যামিলি পরিস্থিতি এতটা খারাপ ছিল, আমার মনে হয়েছিল যে আমি যদি না পড়ি, না ভালো করে পাশ করি, তো আমি সার্ভাইভ করতে পারবো না। তো এটা আমার মাস্ট। তো এই কথাগুলো আমি কখনো কারোর সাথে শেয়ার করিনি, আমি চাইলে তখনও শেয়ার করতে পারতাম, কিন্তু হয় না যে কিছু সময় কিছু কথা না বলাই দরকার। কারণ সেই সময় কিছু সময় মানুষ সেগুলোই শুনতে পায় যেগুলো শুনতে চায় তারা। তো সেই জন্য কিছু মোমেন্ট চুপ করে থাকাই বেটার। যে আমি অনেক ইভেন্ট শো করেছিলাম, প্রথম প্রথম আমি ইভেন্ট করতে চাইতাম না, যে না আমি ইভেন্ট করব না, কিন্তু হয় না যে কিছু সময় পরিস্থিতি এমনই থাকে যে তোমার কাছে টাকাটা অনেকটা ম্যাটার করে। তো তখন আমি বললাম যে ঠিক আছে, আমি ইভেন্ট শো তো করবো, কিন্তু এমন শো করব যেখানে ক্লাসিক্যাল ডান্স হয়, লাইক সেমি ক্লাসিক্যাল, আলবেলা সাজানা ওরে, এই ধরনের। তো তখন আমার টাকার ভীষণ ভীষণ দরকার ছিল। 2020-তে আমি রবীন্দ্রভারতী পাশ করেছি। অ্যান্ড 2021-এ আফটার লকডাউন যখন আমি ব্যাক করি কলকাতায়, তখন আমি পোস্টও করি যে আমি ক্লাস করাচ্ছি। তখন আমার কোনো স্টুডেন্টই হয়নি, আমার 4জন স্টুডেন্ট হয়েছিল। যেখানে আমি ক্লাস করাই, আমি সেখানেই আমি ক্লাস করাতাম, কিন্তু আমার স্টুডেন্ট এত কম ছিল যে আমি স্টুডিও রেন্ট দিতে পারবো না বলে আমি বন্ধ করে দিয়েছিলাম ক্লাস, আবার ব্যাক করলাম। দেন আমার লাইফটা জাস্ট টার্ন নিয়ে নিল। এর মাঝে আমি জাস্ট দিন রাত লাগিয়ে দিয়েছি যে যেটুকুই আমি পারি। ইউটিউব সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। আর ঠিক আছে, টাইম পাস করার জন্য সবাই বলছে সম্প্রীতা তুই এত ভালো ডান্স করিস, ইউটিউবে ডান্স দে, যেটা হয় সকলের ক্ষেত্রে। লকডাউনে বাড়িতে বসে আছি, বাড়ির ছাদেই চলো, মানে ব্রাইডাল শ্যুট এলো, ব্যাক টু ব্যাক আমার লাইফের মানে যা কাজ আমি ওই টাইম পেয়েছি আমার বলতে নেই। যে এমনও হয়েছে যে আমি মান্থলি হচ্ছে গিয়ে 20টা 25টা কাজ, মানে পার শ্যুটে ধরো আমি 1000 করে তখন নিতাম। আমার বলতে কোনো প্রবলেম নেই, আমি আমার এই স্ট্রাগল লাইফটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমি জানি যে তোমরা অনেকে মোটিভেট হবে। তো দেন আই ওয়াজ লাইক ওকে, ওকে ম্যাজিক হওয়া শুরু হচ্ছে। এবার ফ্যামিলিতে বললাম যে ঠিক আছে তোমরা তোমাদেরটা করো, আমি আমারটা করে নিচ্ছি, আমার যতটুকু পসিবল হবে। তো অন্য ফ্যামিলিতে কি হয় যে ছেলেমেয়েরা মানে 4,000 টাকা ভাড়া হলে মা বাবাকে হয়তো 5,000 6,000 বলে। তো আমি এমন একজন মানুষ ছিলাম বা আছি, যার হয়তো 4,000 টাকা ভাড়া হলে সে ফ্যামিলিতে বলবে 2,000 টাকা, নিজে কষ্ট করে ইনকাম করে আরও 2,000 দেবে। ব্যাক টু ব্যাক ব্রাইডাল শ্যুট করছি প্রতিদিন, অ্যান্ড ইভেন্ট করছি। এর মাঝে আমার নাচ, একেবারে নাচের আমার জীবন থেকে চলে গেল। আমি কোনো ইউটিউবে ভিডিও দিচ্ছি না, জাস্ট ওই আর কি ইচ্ছা হচ্ছে মাঝে মাঝে দিচ্ছি। আমাকে অনেকে মেসেজ করছে, ফোন করছে, সম্পিতা দি কী করছো, সম্পিতা কী করছিস, তোর নাচটা নষ্ট হয়ে যাচ্ছে, তুই ফিল করতে পারছিস না। হঠাৎ একদিন আইটিসিতে আমার শো ছিল, অ্যান্ড আমাদের শোয়ের জন্য মেকআপ করতে দিয়েছিল আইটিসির ওয়াশরুমটা। সেই দিন ওয়াশরুমে বসে আমার ফিল হয়েছিল যে আমি এটা ডিজার্ভ করি না। অ্যাটলিস্ট এত বড় জায়গাতে এসে আমি যেটুকু নিজের রবীন্দ্রভারতীতে পাস পাস আউট হয়ে আমার শিল্পটাকে এতটা ভালোবেসে
আমি এটা ডিজার্ভ করি না, আমি নিজেকে এই জায়গায় ফেলতে পারবো না। মনে হয়েছিল যে না, আমি মানিয়ে নিতে পারবো না, যে আমি এর থেকেও বেশি ডিজার্ভ করি, আমি লাইফে এটুকুতে তো আমি বেঁচে থাকার মতো মানুষ নই, এবং আমি এতটাও করতে পারবো না যে টাকা একটা কষ্ট করে টাকা ইনকাম করতে হবে বলে আমি আমি একটা বড় মানে এত বড় একটা হোটেল বা এত বড় বড় জায়গায়, এই সমস্ত জায়গাতে এসে আমি ওয়াশরুমে বসে মেকআপ করব। মনে হয় যে এটাকে এখানে ক্লোজ করা দরকার, এবং আমার আরও সময় লাগুক, আরও আরও যাই হোক না কেন, আমি অন্যভাবে নিজেকে পরিচিত করব মানুষের কাছে। চলো দেখা যাক। তো আমার কাছে না ইনভেস্টমেন্ট ছিল না কিছু ছিল, একজনই ছিল, কুনাল। তোমরা সবাই জানো, এই স্টোরিটাতে আমি আলাদা করে যাচ্ছি না। সেটা যেদিনকে আমি যাচ্ছি তো শ্যুট করতে, আমার কাছে কিচ্ছু নেই, আমি জাস্ট নুন দিয়ে এমনি জল ভাত খেয়ে গেছি। মানে যা হয় আর কি, যে কিছুই নেই, কি আনবো, টাকা নেই, কিছু নেই, জাস্ট যাওয়ার জন্য 100টা টাকা পড়ে আছে, সেটাও যদি খরচ করে দিই, আসবো তখন খাবার কিনে এনে তারপর খাবো। নুন জল ভাত তো একটা কমন ব্যাপার, ঠিক আছে। আমি লাইফের সমস্ত কিছু আমি অলওয়েজ ওকে, ইটস ওকে, আমি সবসময় ইটস ওকে, এটাই লাইফ। কেউ না কেউ তো এভাবেই খেয়ে বেঁচে আছে, তাহলে তাদের লাইফটার থেকে তো অ্যাটলিস্ট আমি বেটার আছি, যে আমি অ্যাটলিস্ট মাথার ওপর ছাদ নিয়ে আমি নুন জল ভাতটা খাচ্ছি। বললো আমি জব পেয়েছিলাম এর মাঝে, যেটা আমি স্কিপ করে গেছি, আমি এর মাঝে একটা জব পেয়েছিলাম, এবং সেই জবটা আমার কাছে মানে একদম মানে হয় না, ভগবানের একটা আশীর্বাদের মতো এসে পড়েছিল। আর আমি জবটা পেলাম, করলাম, এবং আমি এখান থেকে ভোর 4টেতে বেরোতাম, কারণ আমার এখানে ক্লাস থাকতো। তো ভোর 4টেতে বেরিয়ে আমি এখান থেকে যেতাম বর্ধমান, 5টা 15 ট্রেনে করে, 8:30টায় নেমে ওখান থেকে আবার বাস ধরতাম, বাস ধরে আরও 45 মিনিট জার্নি করে 10টা 11টাতে আমি পৌঁছাতাম, 10টায় পৌঁছাতাম। 10টা থেকে 1টা 2টো পর্যন্ত, 1টা পর্যন্ত ক্লাস করাতাম, 2টোর বাসে ব্যাক করতাম, করে 4টের সময় পৌঁছাতাম বর্ধমান। ওখানে পৌঁছে আবারও 5টা থেকে আমার ক্লাস করানো থাকতো, এবং 7টা অবধি আমি ক্লাস করতাম, দেন বাড়ি যেতাম। এটা আজকে বলতে হাঁপিয়ে যাচ্ছি, তখন আমি কি করে করেছি জানি না। এর মাঝে আমি জুয়েলারির বিজনেস করেছি, আমি সব করেছি গাইস। আমি নিজেকে দাঁড় করানোর জন্য জীবনের সব কিছু করেছি, এবং সৎ পথে করেছি। এটাতেই বিশ্বাস করি যে তুমি যদি চাও তুমি পারবে, তো তুমি পারবে, তোমাকে জাস্ট পুশ করতে হবে নিজেকে, কেউ তোমাকে পুশ করবে না। আমি জুয়েলারির বিজনেস করেছি, আমি এখান থেকে একই দিনে বনগা গেছি, জুয়েলারি দিয়েছি, ওখান থেকে আবারও আমি গড়িয়া গেছি, গড়িয়াতে রাস্তায় দাঁড়িয়ে থেকে থেকে হেঁটে হেঁটে গেছি, আসছেই না যে জুয়েলারি নেবে, অপেক্ষা করছি, কাঁদছি যে কেন, মানে কবে চেঞ্জ হবে এই জিনিসগুলো, আর কতদিন করব। জুয়েলারি দিয়েছি, ওখান থেকে আবার এনেছি, জাস্ট ওই কটা টাকার জন্য। জুয়েলারির বিজনেসও করেছি আমি, সব সব জীবনে অনেক কিছু করে নিয়েছি আমি, নিজেকে জাস্ট একটু দাঁড় করাবো বলে। তো এখন যারা খুব মানে নিজেরা সমালোচনা করে না, যে ওর তো এই স্টুডেন্ট, ওর তো এই টাকা, ওর তো এই টাকা, ভাই আমি যা খেটেছি না জীবনে নিজেকে দাঁড় করানোর জন্য, যারা চুগলি করে না তাদের দেখে আমার জাস্ট হাসি পায়। যে আমার মনে হয় যে ভাই আমি জীবনে এত কিছু করে নিয়েছি, তুই আমাকে কি আটকাবি, আমার এটা ওয়ার্ক করবে না তো আমি ওটা করে নেবো। আমার ক্লাসটা আগের বছর একটা ভিডিও ভাইরাল হলো, যেখানে আমি শিশিরে শিশিরে গান করেছিলাম, অ্যান্ড সেখান থেকে ভগবান বলল যে ওকে বেটা, অনেক দেখে নিয়েছি, তোর এক্সাম নিয়ে নিয়েছি, চল এবার একটুখানি রিল্যাক্সে থাক, একটু জাস্ট একটু রিল্যাক্সেশন দিয়েছে আমাকে, খুব বেশি নয় কিন্তু। জানি না এটার কোথায় শেষ না। এবং এই স্ট্রাগল পিরিয়ডে আমি আমি কারোর হেল্প পাইনি, কারণ নাই, পুরো কলকাতাটা আমি নিজে নিজে চিনেছি, মানুষগুলোকে নিজে নিজে চিনেছি, এবং এখনো অবধি চিনে উঠতেই পারিনি সবাইকে। মানে এখনো আমার মনে হয় যে কেউ একজন আমার সামনে আমার সাথে ভালো বিহেভ করে গেল, ও সম্পিতা দি তোমাকে কি ভালো লাগে, 2 দিন পরেই শুনছি সে নাকি হোয়াটসঅ্যাপে আমাকে নিয়ে এটা লিখেছে, বা আলাদা করে আমাকে নিয়ে এটা আলোচনা করেছে। তো আমি ভাবি যে মানুষ কি করে হতে পারে ফেক, মানে আমি আমি ভীষণ অ্যালার্জি এই ধরনের ফেক মানুষদের থেকে। এবং আমাদের সবার জীবনেই না একটা টার্নিং পয়েন্ট থাকে, মানে আমাদের এমন একটা দিন আসে যেদিন আমরা রিয়েলাইজ করি যে আই থিঙ্ক আই ডিজার্ভ বেটার। আইটিসির ওই ওয়াশরুমে বসে মেকআপ করাটা এরকম পরিস্থিতি ছিল, যেদিন আমার মনে হয়েছিল যে মানে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি কি করে এই পরিস্থিতিটা থেকে বেরোবো। তো এরকম পরিস্থিতি আমাদের সবার জীবনে আসে, যখন আমাদের ফিল হয় যে আমি বেরোতে চাই এখান থেকে, মানে সমস্ত কিছু, মানে সবার মাঝে থেকেও আমাদের মনে হয় যে আমরা একা, মানে আমরা একা দাঁড়িয়ে আছি, সবাই চলছে, সবাই মুভ করছে, কিন্তু আমার পৃথিবীটা জাস্ট দাঁড়িয়ে গেছে, থেমে গেছে। সেই দিনের পর আমরা চেঞ্জ হয়ে যাই, পুরো পুরো চেঞ্জ হয়ে যাই। তো আমি যেদিন আইটিসির ওয়াশরুমে বসে মেকআপ করছিলাম, সবই করছিলাম, কিন্তু সব কিছু থেকেও যেন মনে হচ্ছিল যে আমি যেন মানে একটা শূন্যে ভেসে আছি। আমার মনে হচ্ছে যে আমি হারিয়ে গেছি কোথাও একটা। এবং বাড়ি এসে আমি এত কেঁদেছিলাম একা একা,
কারণ আমি তো ফ্ল্যাটে একাই থাকতাম কেষ্টপুরে, এবং ভয় লাগতো। আর আমার ফ্যামিলিতে যতবারই জিজ্ঞাসা করেছে আজও অবধি আমার জীবনে কি চলছে, কি হচ্ছে, আমার কখন আমি আপে আছি, কখন আমি ডাউনে আছি, আমার কাছে কত টাকা আছে, আমি কি খাচ্ছি কি না খাচ্ছি, আমার ফ্যামিলিতে আমি কাউকে জানাই না, আমি কাউকে জানাই না। আমি কখনো খারাপ খেলেও বলি না, আর আমি কখনো ভালো খেলে তো বলিই না। কারণ আমার ফ্যামিলির বড় মেয়ে হিসেবে মাঝে মাঝে আমি ভাবি যে না জানি আমার মা কি খাচ্ছে, বাবা কি খাচ্ছে, বোন কি খাচ্ছে, বাট ওরা ভালো কিছু খেলে আমি ভীষণ হ্যাপি হই। আমি এখানে মোটামুটি রেডি হয়ে গেছি আমার লাইফের জার্নি শেয়ার করতে করতে, কিন্তু এই কয়েক মিনিটের ভিডিওতে যে জার্নিটা শেয়ার করলাম সেটা ততটাই বড়। 10 বছর ধরে একটা মানুষ সের কাটানো সময়টা, পরিস্থিতিটা তোমাদের সাথে একটু ছোট করে আজকে শেয়ার করলাম। আরও আরও অনেক কথা আছে যেগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আমি এই জিনিসগুলো এই জন্য শেয়ার করছি যে তোমাদের মধ্যেও অনেকে এগুলো তো ভাবো যে মানে যখন কিছুটা যখন একটু মানুষ তোমাদের থেকে যারা এগিয়ে আছে বা আমাদের থেকে যারা এগিয়ে আছে, আমরা তাদের জীবনের স্ট্রাগলটুকু দেখি না, তাদের সাকসেসটা দেখেই তাদেরকে সবসময় জাজ করি যে ওদের লাইফটা কত সুন্দর না, কিন্তু তার পিছনে অনেক স্টোরি থাকে যেগুলো জানলে আমরা অনেক ইন্সপায়ার্ড হতে পারি, এবং যেগুলো জানলে আমার থেকে যারা সাকসেসফুল, আমি অলওয়েজ তাদের সাকসেসের মানে যে স্টোরিটা তার থেকেও বেশি সবসময় শুনি তাদের ফেলিয়ার, তাদের লাইফে কী কী ফেলিয়ার ছিল। আমার থেকে যারা আপে আছে বা যারা সাকসেসফুল হয়ে আছে আমি অলওয়েজ তাদের ফেলিয়ার স্টোরিগুলো শুনি। মানুষের আর পারবো না পরের পেরে যাওয়াটা শুনি, তখন আমাদের মনে হয় যে ও পারলে আমি কেন পারবো না। খুববার ভেবেছি তোমাদের সাথে এগুলো শেয়ার করব, কিন্তু কোথাও গিয়ে আমি ভাবতাম যে এগুলো কি বলা উচিত হবে। কিন্তু যেদিন থেকে আমি মোটিভেশনাল চ্যানেল খুলেছি সেদিন থেকে আমি ফিল করেছি যে এগুলোই আমার বলা উচিত। এবং সবাই এই রিলেশনশিপ, এই আজকে ব্রেকআপ হয়ে যাচ্ছে কালকে আবার রিলেশনে চলে যাচ্ছে, এই স্নান করছে ভিডিও বানাচ্ছে, ও হচ্ছে গিয়ে মানে কি বলবো নিজেরা খাচ্ছে, এই খাচ্ছে ওই খাচ্ছে, সারাক্ষণ ভিডিও বানাচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের যেটা মানে আমাদের এই যে ইনফ্লুয়েন্সার জগতে যেটা খুব কম সেটা হচ্ছে যে এই স্ট্রাগল লাইফ, এই কেরিয়ারের লাইফ, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের লাইফে, রিলেশনশিপ থাকুক না থাকুক, যেটার মেন গ্রোথ আমাদের জীবনের, যেটার মেন রুট, সেটা হচ্ছে যে আমাদের কেরিয়ার, আমাদের ডিসিপ্লিন, আমাদের ফোকাস, আমাদের মানে স্ট্রাগল, আমাদের সাকসেস, এগুলো নিয়ে কথা বলার কোনো মানুষই নেই। মানে আমি নিজে ভীষণভাবে মিস করি এরকম যদি কোনো মানুষ আমার আগে থাকতো বা থেকে থাকতো, মানে বিশেষত আমাদের ইন্ডাস্ট্রিতে, তাহলে খুব ভালো হতো। আছে অনেকেই, ফলো আমি অ্যাকচুয়ালি কাউকেই করি না, কারণ আমার মনে হয় যে অন্য কাউকে ফলো করতে গেলে অন্য কারোর জিনিসটাকে নিজের মধ্যে যদি আমি নিতে যাই তো আমার আমিত্বটা হারিয়ে যাবে, তো সেটা আমি কোনোদিনও হারাতে দেব না। তো আমি একটা কথাই মানি এবং বলবো এই ভিডিও শেষে যে যারা ভাবছো যে আমাকে দমিয়ে দেবে বা আমাকে ভেঙে ফেলবে বা আমার মতো যারা আছে তাদেরকে ভেঙে ফেলবে, যারা বাড়ির বড় ছেলে, মেয়ে বলবো না, বড় ছেলে, যারা বাবার পাশাপাশি কাঁধ মিলিয়ে নিজের সংসারের দায়িত্ব নিয়ে চলছে, তাদেরকে হারিয়ে দেওয়াটা এতটা সহজ নয়। এবং আমি প্রাউড ফিল করি সেই সমস্ত মানুষগুলোর ওপর, মেয়েদের ওপর বিশেষত, যারা নিজেদের ফ্যামিলির রেসপন্সিবিলিটিটাকে নিয়েছে নিজের কাঁধে। এবং এই মানুষগুলো খুব স্ট্রং, খুব স্ট্রং, কারণ এরা হাসির মাঝে আসলে বোঝাই যায় না ভিতরে কতটা কষ্ট আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এবং আবারও আমার না বলা অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো, টাটা।